ওয়েলকাম সবাইকে ক্লাসমেট 24 ইউটিউব চ্যানেলে। আশা করছি সবাই ভালো আছো। ইংলিশে ইউজিসি নেট এবং ডাব্লিউবি সেট প্রিপারেশনের এই সিরিজে আমরা লিটারারি স্কুল এবং মুভমেন্টসগুলো নিয়ে আলোচনা করব, যেখানে আজকের ক্লাসটি হচ্ছে ক্লাস নাম্বার 3। এর আগের ক্লাসগুলো আশা করি সবাই ফলো করেছো, যারা যারা করনি অবশ্যই করে নেবে। তাহলে তোমাদের লিটারারি স্কুল এবং মুভমেন্টের ওপরে আশা করছি আগামী পরীক্ষাতে আর কোনো রকম অসুবিধে থাকবে না। এছাড়াও নেট এবং সেটের অ্যাসপিরেন্টসরা তোমরা চাইলে আমাদের বিশেষ পেইড মান্থলি মেম্বারশিপ গ্রুপ জয়েন করতে পারো, যেখানে নেট এবং সেট প্রস্তুতির জন্য সমস্ত গুরুত্বপূর্ণ ক্লাসেস তোমরা পেয়ে যাবে। সঙ্গে থাকছে পিওয়াইকিউ, ওয়ান লাইনার্স এবং এমসিকিউ সহ আরও গুরুত্বপূর্ণ সমস্ত প্রশ্ন উত্তরের প্র্যাকটিস সেটের আলোচনাও। এছাড়াও নেট এবং সেটের অ্যাসপিরেন্টসরা ফুল সিলেবাস বেসড নোটস, ওয়ান লাইনার্স এবং প্রশ্ন উত্তরের প্র্যাকটিস সেট পারচেস করতে হলে সরাসরি আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারেও কন্ট্যাক্ট করতে পারো। নেট এবং সেটের পাশাপাশি তোমরা যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য প্রস্তুতি যদি নিয়ে থাকো, সেক্ষেত্রেও আমরা প্রত্যেকটি কম্পিটিটিভ এক্সামের জন্য ফুল সিলেবাস বেসড নোটস এবং ওয়ান লাইনার্স আর প্রশ্ন উত্তরের প্র্যাকটিস সেটও প্রোভাইড করে থাকি। তোমরা চাইলে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে এই সমস্ত নোটস, ওয়ান লাইনার্স এবং প্রশ্নপত্রের প্র্যাকটিস সেটও পারচেস করতে পারো। পাশাপাশি ইংলিশ রিলেটেড যে কোনো ধরনের কোয়ারি থাকলে, যে কোনো কম্পিটিটিভ এক্সাম রিলেটেড যে কোনো ধরনের কোয়ারি থাকলে বা তোমাদের যে কোনো বিষয়ে জানার হলে তোমরা সরাসরি আমার সাথে কথা বলতে পারো আমার টেলিগ্রাম গ্রুপে বা আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হয়ে। টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে উল্লেখ করে দিচ্ছি। আজকের ক্লাসে ক্লাস নাম্বার 3তে আমরা আলোচনা করব নিকারবকার গ্রুপ নিয়ে এবং দ্য ব্লুমসবেরি গ্রুপ নিয়ে, যেখানে প্রত্যেকটা গ্রুপের অরিজিন, তাদের কনটেক্সট, মেজর রাইটার্স, তাদের মেজর ওয়ার্কগুলো নিয়ে আমরা ইন ডিটেইল আলোচনা করব। তাই আশা করছি সবাই ক্লাসগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে ফলো করবে। এবং যারা যারাই আমার এই চ্যানেলে নতুন, কাইন্ডলি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে এবং চ্যানেলটা ফলো করে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে, তাহলে পরবর্তী ক্লাসের নোটিফিকেশন সহজেই তোমাদের কাছে পৌঁছে যাবে। তো ফিরে আসছি আজকের আলোচনাতে। আজকের ক্লাস নাম্বার 3তে আমরা সবার প্রথমে যে লিটারারি গ্রুপটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে নিকারবকার গ্রুপ। KNICKER BOCKER, নিকারবকার। তো নিকারবকার এই যে গ্রুপ, এটা মূলত 19th সেঞ্চুরির একদম প্রথম দিকেই নিউ ইয়র্ক শহরকে কেন্দ্র করে গড়ে ওঠা একদল প্রতিভাবান আমেরিকান সাহিত্যিকদের একটা শিথিল একটা গোষ্ঠী। দ্য নিকারবকার গ্রুপ or Knickerbocker School was a loose association of writers based in and around New York City during the first half of the 19th century. It marks the transition from early American dependence on British style to a more distinct American national literature. মানে এই যে নিকারবকার গ্রুপ বা দলটা কেন গঠিত হয়েছিল, কারণ এর প্রধান লক্ষ্য ছিল ব্রিটিশ সাহিত্যের অনুকরণ বন্ধ করে একটা স্বতন্ত্র এবং খাঁটি আমেরিকান ন্যাশনাল লিটারেচার বা আমেরিকান জাতীয় সাহিত্য গড়ে তোলা, যেখানে ব্রিটিশের বা ব্রিটিশ সাহিত্যের অনুকরণ থাকবে না, প্রভাব থাকবে না। এই সময়টাকে আমেরিকান সাহিত্যের নবজাগরণের শুরু হিসাবেও ধরা হয়। আমেরিকান বৈচিত্র্য, আমেরিকান প্রকৃতি এবং আমেরিকান লোকগাথাকে এই সমস্ত লেখকরা তাদের লেখায় ফুটিয়ে তুলতে চেয়েছিলেন, যাতে সেটা ব্রিটিশ প্রভাব মুক্ত থাকতে পারে। এই যে নিকারবকার, এই যে নামটা, এই নিকারবকার নামটার উৎস কী ছিল? দেখো, ওয়াশিংটন ইরভিং বা আরভিং, ইনার ছদ্মনাম ছিল ডায়েট্রিচ নিকারবকার। তার বিখ্যাত বই আ হিস্ট্রি অফ নিউ ইয়র্ক, যেটা 1809 সালে এসেছিল, এইখান থেকেই এই যে গোষ্ঠী নিকারবকার যে গ্রুপ, এই নামটা এসেছে। এবং পরবর্তীকালে নিকারবকার এই যে শব্দটা পুরো নিউ ইয়র্ক বাসীদেরকে বোঝাতেই ব্যবহার করা হয়। তাহলে এই যে গ্রুপ, এই গ্রুপের যে প্রধান মেম্বার ওয়াশিংটন ইরভিং, তার ছদ্মনাম ছিল ডায়েট্রিচ নিকারবকার এবং তার নাম অনুসারেই তার বই থেকে এই গোষ্ঠীর নাম হয়েছে এই নিকারবকার গ্রুপ, যেটা পরবর্তীকালে সমগ্র নিউ ইয়র্কবাসীদেরকে বোঝাতে ব্যবহৃত হতো। তাহলে আমরা অরিজিন এবং কনটেক্সট পড়লে কি পাবো? যে এই গোষ্ঠীর নামটা এসেছে ওয়াশিংটন ইরভিংয়ের ছদ্মনাম থেকে। 1809 সালে তিনি ডায়েট্রিচ নিকারবকার ছদ্মনামে তার বিখ্যাত ব্যঙ্গাত্মক রচনা আ হিস্ট্রি অফ নিউ ইয়র্ক প্রকাশ করেন। এই বইটা এতটাই জনপ্রিয় হয়েছিল যে নিকারবকার শব্দটা নিউ ইয়র্কের সংস্কৃতি এবং ঐতিহ্যের একটা অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছিল।
পিরিয়ডিক্যাল পত্রিকা বা সাময়িক পত্র যেটা। তো এই যে লিটারারি মুভমেন্ট, এটা ক্লোজলি অ্যাসোসিয়েটেড উইথ দ্য নিকারবকার ম্যাগাজিন। নিকারবকার নামে একটা পত্রিকা প্রকাশিত হতো 1833 থেকে 1865 সাল নাগাদ। এই পত্রিকাতে তখনের সময়ের প্রধান প্রধান আমেরিকান লেখকদের লেখা প্রকাশ করা হতো এবং এটা নিউ ইয়র্কের সমস্ত বুদ্ধিজীবী মহলের একটা অত্যন্ত শক্তিশালী কণ্ঠস্বর ছিল। তাহলে সেখান থেকেও এর উৎপত্তি আমরা বলতে পারি, ঠিক আছে। হুইচ পাবলিশ দ্য ওয়ার্কস অফ মেনি মেজর আমেরিকান রাইটার্স অফ দ্যাট এরা বা অফ দ্য এরা। এছাড়াও এটা ছিল সাংস্কৃতিক কেন্দ্রবিন্দু, কালচারাল সেন্টার। দেখো নিকারবকার এই যে দলটা বা গোষ্ঠীটা, এর অন্যতম বড় কৃতিত্ব হচ্ছে আমেরিকার সাহিত্যের কেন্দ্রবিন্দুতে পরিণত হয় এটা। দিস গ্রুপ হেল্পড শিফট দ্য লিটারারি সেন্টার অফ দ্য ইউএস ফ্রম নিউ ইংল্যান্ড টু নিউ ইয়র্ক। কারণ এই সময়ের আগে নিউ ইংল্যান্ড অঞ্চলকে আমেরিকার সাহিত্যের কেন্দ্রবিন্দু বলা হতো। তো এই যে গোষ্ঠী বা এই যে দল, এই গোষ্ঠীর প্রভাবেই নিউ ইয়র্ক এই যে সাহিত্যের এবং সংস্কৃতির কেন্দ্র হিসেবে আত্মপ্রকাশ করে। তাহলে নিউ ইংল্যান্ড থেকে নিউ ইয়র্কে লিটারারি সেন্টারটা যে শিফট হয়, তার পেছনে গুরুত্বপূর্ণ অবদান ছিল এই নিকারবকার গ্রুপের। বোঝা গেছে? তাহলে আমরা জানলাম নিকারবকার হচ্ছে বিখ্যাত আমেরিকান রাইটার ওয়াশিংটন ইরভিংয়ের ছদ্মনাম। এই নামে তিনি লিখেছিলেন আ হিস্ট্রি অফ নিউ ইয়র্ক, যেটা এতটাই জনপ্রিয় হয় যে তার এই নামে এই দল প্রতিষ্ঠিত হয়। পত্রিকার অবদান ছিল এখানে নিকারবকার যে ম্যাগাজিন, সেই ম্যাগাজিনে বিখ্যাত কিছু ইন্টেলেকচুয়াল আমেরিকান পোয়েটদের লেখা পাবলিশ হতো এবং এই গ্রুপটা নিউ ইয়র্কে নিউ ইংল্যান্ড থেকে কালচারাল যে শিফট, মানে সাহিত্য এবং সংস্কৃতির কেন্দ্রবিন্দু নিউ ইংল্যান্ড থেকে নিউ ইয়র্কে সরিয়ে আনার পেছনে অনেকটাই গুরুত্বপূর্ণ ভূমিকা বা অবদান রেখেছিল। এরপরে আমরা এই যে নিকারবকার গ্রুপের কি মেম্বার্স এবং তাদের নোটেবল ওয়ার্কগুলো নিয়ে আলোচনা করব। দেখো সবার প্রথম মেম্বার বললে আমরা অবশ্যই ওয়াশিংটন ইরভিংয়ের নাম পাবো বা আরভিং। তার উল্লেখযোগ্য অবদান বা সিগনিফিক্যান্ট কন্ট্রিবিউশন বললে আমরা এই গোষ্ঠীর নেতা হিসেবে তার যে বিখ্যাত ওয়ার্ক দ্য স্কেচ বুক পাবো। দ্য স্কেচ বুক তার সব থেকে বিখ্যাত কাজ, যার মধ্যে রিভ ভ্যান উইঙ্কল এবং দ্য লেজেন্ড অফ স্লিপি হলোর মতো সমস্ত কালজয়ী গল্পগুলো রয়েছে আমরা দেখতে পাবো। এছাড়াও তার সেই বিখ্যাত বই দ্য হিস্ট্রি অফ নিউ ইয়র্ক, এটা একটা স্যাটিরিক্যাল বুক যেটা তিনি নিকারবকার ছদ্মনামে লিখেছিলেন। এছাড়াও আমরা জেমস ফেনিমোর কুপারকে দেখতে পাবো, তাকে আমেরিকান ওয়াল্টার স্কট বলা হয়। তাহলে আমেরিকান ওয়াল্টার স্কট কাকে বলা হয় আশা করি বুঝতে পারছো, জেমস ফেনিমোর কুপার, যিনি ফেমাস ছিলেন তার বিখ্যাত লেখা দ্য লেদার স্টকিং টেলসের জন্য। এটা 5টা উপন্যাসের একটা সিরিজ, যার মধ্যে দ্য লাস্ট অফ দ্য মোহিকানস সবচেয়ে কিন্তু বিখ্যাত। অবশ্যই এটা মনে রাখার চেষ্টা করবে, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট নেট পয়েন্ট অফ ভিউ থেকে। এছাড়াও আমরা উইলিয়াম কালেন ব্র্যান্ডকে দেখতে পাবো, তিনি একজন প্রভাবশালী সম্পাদকও ছিলেন, কবিও ছিলেন। তার বিখ্যাত কবিতার মধ্যে আমরা থ্যানাটোপসিস পাবো। থ্যানাটোপসিস হচ্ছে 1817 এসেছিল, যা মৃত্যু এবং প্রকৃতিকে একটা অনন্য দার্শনিক দৃষ্টিতে উপস্থাপন করেছিল। তিনি দীর্ঘকাল বিখ্যাত সংবাদপত্র ইভিনিং পোস্টের সম্পাদনা করেছিলেন। বোঝা গেছে? এরপরে আমরা জেমস ক্রেগ পল্টিংকে দেখতে পাবো। ওয়াশিংটন ইরভিংয়ের সব থেকে ঘনিষ্ঠ বন্ধু ছিলেন জেমস ক্রেগ পল্টিং এবং এরা দুজন একত্রে সালমা গন্ডি নামে একটা স্যাটিরিক্যাল পত্রিকা বা পিরিয়ডিক্যাল এরা প্রতিষ্ঠা করেন। এছাড়াও আমরা ফিটজ গ্রিন হেলেককে দেখতে পাবো, তিনি কবি ছিলেন, এই নিকারবকার গ্রুপের অন্যতম একজন কবি ছিলেন এবং তিনি লিখেছিলেন দ্য ক্রোকার পোয়েমস এবং তার সাথে তার সহায়তাকারী ছিল কে, রোডম্যান ড্রেক। রোডম্যান ROAD, রোডম্যান RODMAN, রোডম্যান ড্রেক, MAN হবে ড্রেক DRAKE। তাহলে রোডম্যান ড্রেকের সাথে তিনি একত্রিত হয়ে লিখেছিলেন দ্য ক্রোকার পোয়েমস। এছাড়াও আমরা এই যে নিকারবকার গ্রুপ এর অন্যান্য যে সদস্য বা সহায়তাকারী বা সহযোগী বললে কাদেরকে দেখতে পাবো, লিডিয়া মারিয়া চাইল্ডকে, তিনি একজন সমাজ সংস্কারক ছিলেন, একজন লেখিকাও ছিলেন। এছাড়াও জোসেফ রোডম্যান ড্রেক, যার নাম বললাম, মানে যার সাথে একসাথে সহ সম্পাদনায় তিনি প্রকাশ করেছিলেন দ্য ক্রোকার পোয়েমস। এছাড়া ক্লিমেন্ট ক্লার্ক মোরও ছিলেন, তিনি বিখ্যাত
যে কবিতা আ ভিজিট ফ্রম সেন্ট নিকোলাস, যেটা দ্য নাইট বিফোর ক্রিসমাস নামে পরিচিত, সেই বিখ্যাত কবিতা লেখার জন্য কিন্তু পরিচিত। তাহলে আশা করি এই নিকারবকার গ্রুপের সমস্ত গুরুত্বপূর্ণ সদস্য এবং তাদের গুরুত্বপূর্ণ সমস্ত ওয়ার্ক সম্পর্কে সবার আইডিয়া ক্লিয়ার হয়েছে। দেখো, উইলিয়াম কালেন ব্রায়ান্টের এই যে থানাপটোসিস, ঠিক আছে, এটা হচ্ছে মাত্র 17 থেকে 18 বছর বয়সে লেখা তার একটা বিখ্যাত কবিতা, আমেরিকান রোমান্টিসিজমের অন্যতম সেরা উদাহরণ। এবং জেমস ক্রিক পল্ডিং এর এই সালামগুন্ডি, এই পত্রিকাটাও নিউ ইয়র্কের সমাজ এবং রাজনীতি নিয়ে ব্যঙ্গ করার জন্য ভীষণ পরিচিত ছিল। এবং গঠাম, GOTHAM গঠাম, এটা নিউ ইয়র্কের ডাকনাম হিসেবে এই পত্রিকাতেই কিন্তু সবার প্রথমে জনপ্রিয় হয়। বোঝা গেছে, নিউ ইয়র্কের ডাকনাম হচ্ছে গঠাম। এরপরে আমরা এই যে গ্রুপ এর সাথে যুক্ত লিটারারি মুভমেন্ট এবং স্টাইল নিয়ে আলোচনা করব। দেখো, এই যে নিকারবকার গোষ্ঠী বা গ্রুপ, আমেরিকান রোমান্টিক যে মুভমেন্ট এর পায়োনিয়ার বলা যায় একে, কারণ এদের লেখায় মূলত 3টে বিষয়ের উপরে গুরুত্ব দেওয়া হতো: ইমোশন, ইন্ডিভিজুয়ালিজম এবং আমেরিকার যে ভূপ্রকৃতির মহিমা, তাই না? কারণ এক্ষেত্রে আমরা যুক্তির চেয়ে মানুষের আবেগ এবং অনুভূতিকে বেশি প্রাধান্য দেওয়া হতো দেখতে পেয়েছি। সাধারণ মানুষের অভিজ্ঞতা এবং বীরত্বকে তুলে ধরা হতো, সেটা দেখতে পেয়েছি কুপারের উপন্যাসের মাধ্যমে। আর আমেরিকার বিশাল যে বনভূমি, পাহাড়, বন্য যে প্রকৃতি, অত্যন্ত সুন্দরভাবে বর্ণনা এখানে করা হয়েছে এই গ্রুপের বিভিন্ন রাইটিং এর দ্বারা। এছাড়াও স্যাটায়ার এবং প্যারোডি। দেখো, 18th সেঞ্চুরিতে ব্রিটিশ লেখক অ্যাডিশন এবং স্টিলের লেখায় আমরা স্যাটায়ার পাই, তাই না? তারা স্পেকটেটর পত্রিকার জন্য বিখ্যাত ছিলেন। এবং এই যে অ্যাডিশন এবং স্টিল, এদের লেখার অনুকরণই করতেন এই গোষ্ঠীর লেখকরা, কারণ তারাও স্যাটায়ার ধর্মী লেখা লিখেছিলেন, তারা স্পেকটেটর পত্রিকা পাবলিশ করেছিলেন। তো ইরভিং এবং পল্ডিং এর যৌথ প্রচেষ্টায় এই যে সালামগুন্ডি যেটা প্রকাশিত হয়, এটা ছিল এই ধরনেরই একটা ব্যঙ্গাত্মক কাজ, যেখানে নিউ ইয়র্কের সমসাময়িক সমাজকে নিয়ে কিন্তু মজা করা হতো। এছাড়াও আমরা ন্যাশনাল আইডেন্টিটি, মানে এই যে গ্রুপ, নিকারবকার গ্রুপ, এই গোষ্ঠীর বা গ্রুপের অন্যতম প্রধান লক্ষ্য ছিল কি? ন্যাশনাল ইন স্কোপ, মানে সাহিত্য গড়ে তোলা, জাতীয়তাবাদী সাহিত্য গড়ে তোলা, ইউরোপীয় অনুকরণ ত্যাগ করা। কারণ এই লেখকরা চেয়েছিল আমেরিকান লেখকরা যেন ব্রিটিশ বা ইউরোপীয় স্টাইলকে কপি না করে, কপি বন্ধ হয় যেন, এবং আমেরিকান প্রকৃতি, আমেরিকান ইতিহাস, আমেরিকান লোকগাথা মানে ফোক লিজেন্ডগুলোকে যেন সাহিত্যের মূল বিষয়বস্তু হিসেবে গ্রহণ করা হয়। আমরা আরভিং এর সেই গল্পে ডাচ লোকগাথার ব্যবহার পেয়েছি, তাই না? তো এইগুলো ছিল ন্যাশনাল আইডেন্টিটির পরিচয়, মানে ন্যাশনাল আইডেন্টিটি প্রতিষ্ঠা করার উদ্দেশ্যে এই যে গোষ্ঠী অনেকটাই কাজ করেছিল। এছাড়াও ব্যাচেলর অ্যাস্থেটিক্স। দেখো, এই গোষ্ঠীর বিভিন্ন লেখার মধ্যে আমরা অনেক সময় একজন পরিশীলিত শহুরে অবিবাহিত পুরুষ বা ব্যাচেলর চরিত্রকে বর্ণনাকারী হিসেবে দেখেছি। ওয়াশিংটন ইরভিং এর সেই বিখ্যাত ছদ্মনামী চরিত্র কোনটা বলতো? জিওফ্রে ক্রেয়ন। সেই জিওফ্রে ক্রেয়ন যিনি দ্য স্কেচ বুকে ছিলেন, এটাও তার সেই ব্যাচেলর অ্যাস্থেটিক্সেরই একটা বড় উদাহরণ। তো এই যে এই ধরনের চরিত্র, এদের কাজ ছিল পুরনো ট্র্যাডিশনগুলোকে এবং নতুন আমেরিকান যে রিয়েলিজম বা রিয়েলিটি, এই দুটোর মধ্যে একটা যোগসূত্র তৈরি করা, আর কিছুটা নস্টালজিক হলেও সমসাময়িক বিষয় নিয়ে লেখা। এই জিনিসগুলো কিন্তু আমরা এই গোষ্ঠীর দ্বারাই দেখতে পাই। তাহলে এই নিকারবকার গোষ্ঠীর মূল উদ্দেশ্য, সাহিত্য আন্দোলনে এদের ভূমিকা সবাই বুঝতে পেরেছো। এরপরে আমরা এই যে গোষ্ঠী বা গ্রুপ এর ইম্পর্টেন্ট কিছু পয়েন্ট জানবো, মানে এর সম্পর্কে আরো কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট আমরা আলোচনা করব। দেখো, এই যে নিকারবকার গ্রুপ আমেরিকান রেনেসার ঠিক আগের সময়কার এটা, তাই তো? এমারসন, থারো, হথর্ন, হারমার মেলভিল এদের মতো লেখকদের আসার পথ কিন্তু এই গ্রুপটাই প্রশস্ত করে দিয়েছিল, অর্থাৎ এরা আমেরিকান সাহিত্যের ভিত্তি স্থাপন করে দিয়েছিল। আমরা ট্রান্স আটলান্টিক ইনফ্লুয়েন্স দেখতে পাই এখানে, মানে ট্রান্স আটলান্টিক রোম্যান্টিসিজমের প্রেক্ষাপটে এটা আলোচনা করা হয়েছিল। মানে ব্রিটিশ রোমান্টিক যে আদর্শ, ওয়ার্ডসওয়ার্থের প্রকৃতি প্রেম, ওয়াল্টার স্কটের ঐতিহাসিক রোমান্স, এই যে ব্রিটিশ রোমান্টিক আদর্শগুলোকে এরা গ্রহণ করেছিলেন এবং সেগুলোকে আমেরিকার পরিবেশ এবং প্রেক্ষাপটে নতুনভাবে সাজিয়ে দিয়েছিলেন। এছাড়াও এরা কি করেছিল? এরা অন্যান্য শিল্পের সাথে একটা সংযোগ হিসেবেও কাজ করেছিল। আমরা হাডসন রিভার স্কুল দেখতে পাই। হাডসন রিভার স্কুল, দেখো, এই যে হাডসন রিভার স্কুল, এই হাডসন রিভার স্কুলের প্রতিষ্ঠাতা ছিলেন থমাস কোল, এবং তার ছবির সাথে নিকারবকার লেখকদের সাহিত্যের অনেকটাই মিল পাওয়া যায়, বিশেষ করে ওয়াশিংটন আরভিং এর।
লেখক চিত্রশিল্পী উভয়ই আমেরিকার বিশাল বনভূমি, নদী, পাহাড় ইত্যাদি সৌন্দর্যকে তাদের সৃষ্টির মাধ্যমে তুলে ধরেছিলেন। তারা প্রমাণ করতে চেয়েছিলেন যে আমেরিকার যে ভূপ্রকৃতি, আমেরিকার যে প্রাকৃতিক সৌন্দর্য কোনো অংশে ইউরোপের থেকে কম সুন্দর নয়। তাহলে নিকারবোকার গ্রুপ যে আমেরিকান রেনেসার পূর্বসূরি ছিল সেটা আমরা দেখতে পেলাম। ওয়ার্ডসওয়ার্থ এবং স্কটের প্রভাব তাদের লেখায় ছিল সেটাও দেখতে পেলাম। এবং হাডসন রিভার স্কুলের যে চিত্র বা ছবি সেটার সাথে এদের সাহিত্যিক বর্ণনার মিলও আমরা দেখতে পেলাম। বোঝা গেছে তো এই ছিল বিখ্যাত নিকারবকার গ্রুপ। সেই গ্রুপ সম্পর্কে ইন ডিটেলস, এর অরিজিন, এর কনটেক্সট, এর মেজর ফিগার্স, তাদের মেজর ওয়ার্কস এবং এই গ্রুপ সম্পর্কে বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য, এদের লক্ষ্য ইত্যাদি। আশা করি নিকারবকার গ্রুপ সম্পর্কে সবার আইডিয়া ক্লিয়ার হয়েছে, কারো কোথাও অসুবিধে নেই। এরপরে আমরা যে গ্রুপটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে দ্য ব্লুমসবেরি গ্রুপ, যেটা খুবই গুরুত্বপূর্ণ একটা লিটারারি স্কুল বা লিটারারি মুভমেন্ট বা লিটারারি গ্রুপও আমরা বলতে পারি। এই ব্লুমসবেরি গ্রুপ ছিল 20th সেঞ্চুরির প্রথম দিকে লন্ডনের ব্লুমসবেরি এলাকায় বসবাসকারী এবং কর্মরত একদল প্রভাবশালী ব্রিটিশ লেখক, বুদ্ধিজীবী, দার্শনিক এবং শিল্পীর একটা ঘনিষ্ঠ সার্কেল। এই যে দেখো বলা হয়েছে 20th century this group is a cornerstone of British modernism, representing a radical Victorian social and moral standards. দেখো কি বলা হয়েছে, বলা হয়েছে যে এই গ্রুপটা মূলত ব্রিটিশ যে মডার্নিজম সেটার অন্যতম একটা কর্নারস্টোন বা ভিত্তিপ্রস্তর। তারা ভিক্টোরিয়ান যুগের কঠোর সেই সামাজিক নিয়ম, নৈতিকতা এবং সাহিত্যিক ঐতিহ্যের বিরুদ্ধে আমূল পরিবর্তন মানে রাডিক্যাল ব্রেক এনেছিলেন। তারা নারীবাদ, যৌন স্বাধীনতা, তারা বন্ধুত্বের উপরে বেশি গুরুত্ব দিয়েছিলেন, শিল্পকলার উপরে বেশি গুরুত্ব দিয়েছিলেন। তাহলে অরিজিন এবং কি ফিগার বললে কাদেরকে আমরা জানবো? দেখো এই যে ব্লুমসবেরি গ্রুপ, এই গ্রুপ শুরু হয়েছিল খুব সাধারণভাবে লন্ডনের ব্লুমসবেরি এলাকাতে। ভেনেসা বেল এবং ভার্জিনিয়া উলফ এরা স্টিফেন সিস্টার্স নামেও কিন্তু পরিচিত, এবং তাদের ভাই টবি এবং অ্যাড্রিয়ান স্টিফেনের বাড়িতে একটা ঘরোয়া আড্ডার মাধ্যমে এই যে গ্রুপ বা সার্কেলটা গড়ে ওঠে। 1904 সালে তাদের বাবা স্যার লেসলি স্টিফেনের মৃত্যুর পর তারা কেনসিংটন ছেড়ে ব্লুমসবেরিতে চলে আসেন এবং সেখানেই এই গোষ্ঠী বা এই দলের শুরু হয়। এবং এই যে গ্রুপ, এই গ্রুপের পুরুষ সদস্যদের মধ্যে একটা বিশেষ মিল ছিল। তাদের প্রায় সবাই কিন্তু কেমব্রিজ ইউনিভার্সিটি বা ট্রিনিটি বা কিংস কলেজে পড়াশোনা করেছিলেন। তারা কেমব্রিজের অত্যন্ত প্রভাবশালী এবং একটা রহস্যময় গোপন ছাত্র সংগঠন বা সিক্রেট সোসাইটি অ্যাপোসেলস, যেটা কেমব্রিজ অ্যাপোসেলস বলা হতো, এই অ্যাপোসেলসের তারা কিন্তু সদস্য ছিলেন। এই সোসাইটির মাধ্যমেই তাদের মধ্যে একটা গভীর যোগাযোগ বা ব্যক্তিগত সম্পর্ক বা বৌদ্ধিক ইন্টেলেকচুয়াল সম্পর্ক গড়ে ওঠে। তাহলে এই গ্রুপটা মূলত লন্ডনের ব্লুমসবেরি এলাকাতে ভেনেসা বেল এবং ভার্জিনিয়া উলফ, যারা স্টিফেন সিস্টার্স নামে পরিচিত, এবং তাদের ভাই টোবি অ্যাড্রিয়ান স্টিফেনের বাড়িতে ঘরোয়া আড্ডার মাধ্যমে গড়ে ওঠে। এদের বিশেষত্ব ছিল যে এরা সবাই প্রায় কেমব্রিজ বা ট্রিনিটি বা কিংস কলেজের স্টুডেন্ট ছিলেন। সেই কলেজের একটা বেশ গুরুত্বপূর্ণ সোসাইটি অ্যাপোসেলসের সদস্য ছিলেন প্রায় সবাই। এই গ্রুপের বিশেষ ব্যক্তিত্বদের নাম এখানে আমরা পরপর জানবো। তো প্রথমেই আমরা সবার প্রথমে দেখতে পাবো ভার্জিনিয়া উলফ। দেখো ব্লুমসবেরি গ্রুপের সদস্যদের তালিকায় সবার প্রথমেই এর নাম, তাই না? তিনি এই গোষ্ঠীর প্রাণ একদম। তিনি আধুনিকতাবাদী সেই উপন্যাসের অগ্রদূত আমরা জানি। তার বিখ্যাত উপন্যাস মিসেস ডালওয়ে। মিসেস ডালওয়ে কি কত সালে এসেছিল বলো তো? 1926 বা 25 এরকম, একটু মনে পড়ছে না, যাই হোক 1925 সম্ভবত। এবং টু দ্য লাইট হাউসও 1926 বা 27 এসেছিল, 1927 বা 6 এক্স্যাক্টলি 6এই হবে সম্ভবত, খুব ভুল না হলে। তো তিনি স্ট্রিম অফ কনসিয়াসনেস এই যে রচনাশৈলী, এর জন্য বিশ্ববিখ্যাত আমরা জানি। তো দ্বিতীয়ত আমরা দেখতে পাচ্ছি ইএম ফ্রস্টার। তিনি নভেলিস্ট ছিলেন। অফ আ প্যাসেজ টু ইন্ডিয়া অ্যান্ড হাওয়ার্ডস এন্ড, তার বিখ্যাত উপন্যাস প্যাসেজ টু ইন্ডিয়া, এটা এসেছিল 1924-এ। আশা করি এটা নিয়ে কারো ভুল হবে না, 1924। এবং হাওয়ার্ডস এন্ড 1910, তার আগে কিন্তু এটা এসেছিল, ঠিক আছে, 1910 হবে এটা। যাই হোক, এটা এসেছিল হাওয়ার্ডস এন্ড আগে, তারপরে কিন্তু প্যাসেজ টু ইন্ডিয়া এসেছিল। এবং ইএম ফ্রস্টারের বিখ্যাত উক্তি কি ছিল? অনলি কানেক্ট। এরপরে আমরা লিটন স্ট্রেচিকে দেখতে পাবো। ব্লুমসবেরি গ্রুপের আরও একজন সদস্য তিনি, লিটন স্ট্রেচি। তিনি
বিভিন্ন জীবনী রচনার ধরন বদলে দিয়েছিলেন। তার বিখ্যাত বই এমিনেন্ট ভিক্টোরিয়ান্স আমরা পাবো। এমিনেন্ট ভিক্টোরিয়ান্স খুব বিখ্যাত বই, কিন্তু 1918 এসেছিল। ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের যে শেষের সালটা, এটা মনে রাখবে, সবার মনে থেকে যাবে। ভিক্টোরিয়ান যুগের বিখ্যাত ব্যক্তিত্বদের দোষ এবং গুণ তিনি বিচার করেছিলেন, নিরপেক্ষভাবে এখানে লিখেছিলেন, কিন্তু যেটা আগে কেউ কিন্তু করেনি। বোঝা গেছে? এরপরে আমরা জন মিনার্ড কেইন্সকে পাবো। দেখো, 20th সেঞ্চুরির সবচেয়ে প্রভাবশালী ইকোনমিস্ট বা অর্থনীতিবিদ ছিলেন কিন্তু এই জন মিনার্ড কেইন্স। তার এই যে অর্থনৈতিক তত্ত্ব বিশ্বজুড়ে কিন্তু কেনেশিয়ান ইকোনমিক্স নামে পরিচিত ছিল। কেনেশিয়ান, KEYNESIAN, কেনেশিয়ান ইকোনমিক্স নামে পরিচিত। তিনি এই গোষ্ঠীর অন্যতম একজন প্রধান বুদ্ধিজীবী হিসেবেও পরিচিত। এরপরে আমরা কাকে পাবো? দেখো, ক্লিভ বেল এবং রজার ফ্রাই। এরা ছিলেন বিখ্যাত আর্ট ক্রিটিক। এরা লন্ডনে পোস্ট ইমপ্রেশনিজম মুভমেন্টের সূচনা করেছিলেন এবং এদের চিত্রশিল্পের আলোচনায় সিগনিফিক্যান্ট ফর্ম নামক গুরুত্বপূর্ণ একটা ধারণা এরা নিয়ে আসেন। এরপরে আমরা ভেনেসা বেল এবং ডানকান গ্র্যান্টকে পাবো। দেখো, এরা ছিলেন এই গোষ্ঠীর প্রধান পেইন্টার আর কি। এরা মূলত পেইন্টিংয়ের মাধ্যমে এই গ্রুপের সৌন্দর্যবোধ বা অ্যাস্থেটিসিজমকে ফুটিয়ে তোলেন। এরা ইংল্যান্ডে পোস্ট ইমপ্রেশনিজম মুভমেন্টের প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তাহলে প্রতিষ্ঠা করেন কিন্তু এর আগে আমরা দেখেছিলাম, তাই না, ক্লাইভ বেল এবং রজার ফ্রাই। আর এরা প্রসারে ভূমিকা গ্রহণ করে। এদের পেইন্টিংয়ে উজ্জ্বল রঙের ব্যবহার করা হয় এবং ফর্মের উপরে খুব গুরুত্ব দেওয়া হতো। ভেনেসা বেল ছিলেন ভার্জিনিয়া উলফের বোন। এরপরে আমরা লিওনার্ড উলফকে পাবো। দেখো, লিওনার্ড উলফ ভার্জিনিয়া উলফের স্বামী ছিলেন এবং এই যে ব্লুমসবেরি গ্রুপ এর অন্যতম প্রধান একজন ইন্টেলেকচুয়ালিস্ট ছিলেন। তিনি লেখকও ছিলেন, তিনি পলিটিক্যাল অবজারভারও ছিলেন, আবার তিনি একজন সোশ্যাল ওয়ার্কারও ছিলেন। তার সবচেয়ে বড় অবদান কি? 1917 সালে লিওনার্ড এবং ভার্জিনিয়া মিলে এই যে হোগার্থ প্রেস, এটা প্রতিষ্ঠা করেন। এটা একটা পাবলিশিং হাউস। এবং কেন গুরুত্বপূর্ণ? কারণ ভার্জিনিয়া উলফের প্রায় সব বড় লেখাই কিন্তু এই হোগার্থ প্রেস থেকেই প্রকাশিত হয়েছে। টি.এস. ইলিয়টের সেই বিখ্যাত কবিতা ওয়েস্টল্যান্ডের প্রথম প্রকাশনাও কিন্তু এখান থেকেই বের হয়েছিল। আর বিখ্যাত মনোবিজ্ঞানী সিগমান্ড ফ্রয়েডের কাজগুলো ইংরেজিতে অনুবাদ করে এই প্রেস থেকেই কিন্তু সর্বপ্রথম প্রকাশিত হয়েছিল। তাই এই হোগার্থ প্রেসটা নেট পয়েন্ট অফ ভিউ থেকে খুবই গুরুত্বপূর্ণ। কোন প্রেস থেকে ওয়েস্টল্যান্ড প্রকাশিত হয়েছিল বললে সবাই হোগার্থ প্রেসই বলবে। তাহলে আমরা পোস্ট ইমপ্রেশনিজম ব্লুমসবেরি গ্রুপের শিল্পীরা যেমন ভেনেসা বেল, ডানকান গ্র্যান্ট, রজার ফ্রাই ইত্যাদি যে ফ্রেঞ্চ পেইন্টাররা লন্ডনে জনপ্রিয় করেছিলেন পোস্ট ইমপ্রেশনিজমকে, এটা আমরা এই গ্রুপের থ্রু বুঝতে পারি, কারণ এরা এই গ্রুপের সাথে যুক্ত ছিলেন, এই গ্রুপের চিত্রশিল্পী ছিলেন। ভেনেসা বেল প্রধান পেইন্টার ছিলেন এবং তার সেই সমস্ত শৈল্পিক দৃষ্টিভঙ্গি ভার্জিনিয়ার লেখাতেও অনেক সময় প্রভাব ফেলেছে, আমরা দেখতে পেলাম। তাহলে এই যে ব্লুমসবেরি গ্রুপ এর সদস্যরা মূলত বলতে গেলে জি.ই. মুনরো তার যে প্রিন্সিপিয়া এথিকা, যেটা 1903 সালে এসেছিল, এই বইটার দ্বারা কিন্তু গভীরভাবে প্রভাবিত হয়েছিল। মুরের মতে জীবনের শ্রেষ্ঠ উদ্দেশ্য কি? শিল্পের সৌন্দর্য উপভোগ করা এবং ব্যক্তিগত বন্ধুত্বের সম্পর্ক বজায় রাখা। তারা ভিক্টোরিয়ান যুগের সেই সমস্ত নৈতিকতার চেয়ে মানুষের ব্যক্তিগত অনুভূতি এবং যুক্তিকে বেশি গুরুত্ব দিতেন। তো সাসেক্সে অবস্থিত এই যে এই বাড়িটা ছিল ভ্যানেসা বেল এবং ডানকান গ্র্যান্টের কর্মস্থল। এটা ব্লুমসবেরি গ্রুপের শিল্পের চর্চার একটা প্রধান কেন্দ্রে পরিণত হয়েছিল। তো এই যে ব্লুমসবেরি গ্রুপ এর কোর ফিলসফি বা কনসেপ্ট বললে আমরা তাহলে এই গ্রুপের সদস্যদের নৈতিক দৃষ্টিভঙ্গি বা এথিক্যাল আউটলুক মূলত কেমব্রিজের একজন বিখ্যাত দার্শনিক জি.ই. মুরের সেই যে বই প্রিন্সিপিয়া এথিকা থেকে এসেছিল আমরা জানতে পারি। মুর যুক্তি দিয়েছিলেন যে মানুষের জীবনের প্রধান লক্ষ্যই হওয়া উচিত তিনটে: লাভ, অ্যাস্থেটিক এক্সপিরিয়েন্স আর পারসুইট অফ নলেজ। ভালোবাসা, সুন্দর বস্তু বা শিল্পের উপভোগ করা আর জ্ঞানের অন্বেষণ করা। ঠিক আছে? এবং ভিক্টোরিয়ান যুগের সেই আদর্শগুলোকে সরাসরি রিজেক্ট করেছিলেন। রিজিড মরাল কোডস, ন্যাশনালিস্টিক গ্র্যান্ডিওর এবং রিলিজিয়াস সার্টেইনটি, ধর্মীয় অন্ধবিশ্বাস বা ধর্মের সেই ধ্রুব সত্যতার বদলে এরা যুক্তিবাদ, ব্যক্তিগত স্বাধীনতাকে গুরুত্ব দিয়েছিলেন। তাই আমরা অ্যান্টি ভিক্টোরিয়ানিজমও এর প্রধান কনসেপ্ট আমরা বলতে পারি। ভিক্টোরিয়ান যুগের সমস্ত কিছুকে রিজেক্ট করেছিল। সিগনিফিক্যান্ট ফর্ম, দেখো, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টার্ম, তাই না?
ক্লিফ বেল প্রস্তাব দিয়েছিলেন এটার, ক্লিফ বেল বা ক্লাইভ বেল। এটা কি না, একটা শিল্পকর্মের মধ্যে বা একটা পেইন্টিংয়ের আসল মূল্য কিন্তু তার সাবজেক্ট ম্যাটার বা বিষয়বস্তুর মধ্যে কখনো থাকে না। ছবিটি কিসের সেটা বড় কথা নয়, কিন্তু তাহলে তার আসল মূল্য কোথায় রয়েছে? না, আসল মূল্য তার রয়েছে ফর্মাল কোয়ালিটিজের মধ্যে, অর্থাৎ তার রং, তার রেখা, তার আকার, তার শেপ, এগুলোর সমন্বয়ে যে একটা বিশেষ রূপ বা ফর্ম তৈরি হচ্ছে, সেটাই দর্শকদেরকে আনন্দ দিচ্ছে। এটাকেই তিনি সিগনিফিক্যান্ট ফর্ম বলেছেন। মানে কোনো চিত্র বা কোনো পেইন্টিংয়ের আসল মূল্য তার সাবজেক্ট ম্যাটার নয়, এই যে লাইন, শেপ, কালার, এগুলোর সমন্বয়ে যে একটা বিশেষ ফর্ম গঠিত হচ্ছে, সেটাই আনন্দ দিচ্ছে, যেটাকে সিগনিফিক্যান্ট ফর্ম বলা হচ্ছে। আর হোগার্থ প্রেস সম্পর্কে আমরা জানলাম, ভার্জিনিয়া উলফের স্বামী লিওনার্ড উলফ এবং তার সমন্বয়ে গঠিত একটা বিখ্যাত প্রেস, যেখান থেকে ভার্জিনিয়া উলফের প্রায় বিখ্যাত সমস্ত ওয়ার্কই প্রথম প্রকাশিত হয়েছিল। টি.এস. ইলিয়টের ওয়েস্টল্যান্ড, সিগমন্ড ফ্রয়েডের বিভিন্ন থিওরিগুলো এখান থেকে বা বিভিন্ন বইগুলো এখান থেকে প্রকাশিত হয়েছিল। তাহলে এখানে আমরা গুরুত্বপূর্ণ টার্মের মধ্যে সিগনিফিক্যান্ট ফর্ম পেলাম, ভিক্টোরিয়ান, অ্যান্টি ভিক্টোরিয়ানিজম দেখতে পেলাম, সিগনিফিক্যান্ট ফর্মের প্রবক্তা হিসেবে আমরা ক্লাইভ বেল বা ক্লিফ বেলকে দেখতে পেলাম। এরপরে আমরা এই যে ব্লুমসবেরি গ্রুপ এর সদস্যদের মধ্যে যে পারস্পরিক সংযোগ এবং বিভিন্ন ক্ষেত্রে তার প্রভাব, সেটা দেখব। দেখো, স্ট্রিম অফ কনসিয়াসনেস সবার প্রথমেই উল্লেখ করা রয়েছে। স্ট্রিম অফ কনসিয়াসনেস কি? এটা মডার্ন নভেলের একটা অন্যতম প্রধান টেকনিক। এই পদ্ধতিতে আমরা দেখতে পাবো যে বিভিন্ন ক্যারেক্টাররা মনের ভেতরের বয়ে চলা তাদের যে অবিরাম চিন্তাধারা, অনুভূতি এবং স্মৃতিগুলোকে কোনো বিরতি ছাড়াই শব্দে ফুটিয়ে তুলছে। ঠিক আছে, ভার্জিনিয়া উলফ এই টেকনিকের অন্যতম শ্রেষ্ঠ উদাহরণ, কারণ তার মিসেস ডালওয়ে, টু দ্য লাইট হাউস ইত্যাদি উপন্যাসগুলোতে আমরা এই টেকনিক দেখতে পাই। তিনি লিনিয়ার গল্প বলার ধরন বদলে মানুষকে ইনার রিয়েলিটি এবং আভ্যন্তরীণ সত্যকে তুলে ধরতে শিখিয়েছিলেন। এছাড়া মডার্ন অ্যাস্থেটিক্স, দেখো মডার্ন অ্যাস্থেটিক্স কি? ব্লুমসবেরি গ্রুপ আধুনিকতাবাদী সেই নন্দন তত্ত্বের প্রসারে বিপ্লব ঘটিয়েছিলেন। তারা ভিক্টোরিয়ান যুগের গতানুগতিক রিয়েলিজমকে তারা রিজেক্ট করে দিয়েছিলেন এবং নতুন একটা আঙ্গিকের উপরে তারা জোর দিয়েছিলেন। এর আগে যেমন আমরা আলোচনা করেছি সিগনিফিক্যান্ট ফর্ম নিয়ে, তাদের মতে শিল্পের উদ্দেশ্য কেবল নীতি শিক্ষা দেওয়া নয়, বরং সেই শিল্পর দ্বারা একটা অনন্য মানসিক এবং শৈল্পিক অভিজ্ঞতা তৈরি করা। এছাড়াও আমরা প্যাসিফিজম এবং ফেমিনিজমও দেখতে পাই। প্যাসিফিজম, প্রথম বিশ্বযুদ্ধের সময় এই গ্রুপের অনেক সদস্য, যেমন লিটন স্ট্র্যাচি, যুদ্ধের সরাসরি বিরোধিতা করেছিলেন, কিন্তু তারা বিশ্বাস করতেন যে যুদ্ধের যে ব্যক্তিগত সম্পর্ক এবং ইন্টেলেকচুয়াল এই যে চর্চাগুলো, এগুলো বেশি মূল্যবান, যুদ্ধের মধ্যে কিছু নেই। এছাড়া ফেমিনিজম ছিল, ভার্জিনিয়া উলফের অবদান আমরা ফেমিনিজমে তো পাই। রুম অফ ওয়ান্স ওন আমরা দেখতে পাই 1929-এ যেটা এসেছিল। থ্রি গুইনাজ আমরা দেখতে পাই, যেটা 1938 এসেছিল, যেগুলো নারীবাদের ইতিহাসের একদম মাইলস্টোন, তাই না? তাহলে এগুলোই হচ্ছে দ্য ইন্টারকানেক্টেডনেস অফ মেম্বার্স অ্যান্ড দেয়ার ইম্প্যাক্ট অন দ্য ডিফারেন্ট ফিল্ডস। ব্লুমসবেরি গ্রুপের সদস্যদের যে প্রভাব বিভিন্ন ক্ষেত্রে, সেগুলো আমরা বুঝতে পারছি মডার্ন অ্যাস্থেটিক্সের ক্ষেত্রে, স্ট্রিম অফ কনসিয়াসনেসের ক্ষেত্রে, প্যাসিফিজমের ক্ষেত্রে এবং ফেমিনিজমের ক্ষেত্রে। তাহলে আশা করছি ব্লুমসবেরি গ্রুপ সম্পর্কে সবার আইডিয়া ক্লিয়ার হয়েছে। ব্লুমসবেরি গ্রুপের উৎস, তার মেম্বার্সদের গুরুত্বপূর্ণ ওয়ার্ক, কোর ফিলোসফি, কনসেপ্ট এবং দ্য ইন্টারকানেক্টেডনেস অফ দ্য মেম্বার্স অ্যান্ড দেয়ার ইম্প্যাক্ট অন ডিফারেন্ট ফিল্ডস ইত্যাদি সব কিছু নিয়ে সবার আইডিয়া ক্লিয়ার হয়েছে। কারো কোথাও অসুবিধে নেই। কার কেমন লাগলো জানাবে। লিটারারি মুভমেন্ট এবং স্কুলে আজকের যে দুটো গ্রুপ নিয়ে আমরা আলোচনা করলাম, দ্য নিকারবকার গ্রুপ এবং দ্য ব্লুমসবেরি গ্রুপ, আশা করি এই দুটো গ্রুপ সম্পর্কে সবাইকে ভালোভাবে বোঝাতে পেরেছি। কারো কোনো অসুবিধে নেই। কার কেমন লাগলো জানাবে। ভালো লাগলে একটা লাইক এবং একটা শেয়ার করে দেবে। এই ক্লাসটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে লিটারারি স্কুল এবং মুভমেন্টের এর পরবর্তী ক্লাসে আরও গুরুত্বপূর্ণ কিছু লিটারারি স্কুল নিয়ে।